সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, অধ্যায় 1, লেকচার নাম্বার 7 নম্বর লেকচারে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের 6টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের 7 নম্বর লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের 7 নম্বর লেকচারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ভোক্তাই রাজা ব্যাখ্যা করা হলো। অর্থাৎ ভোক্তা সম্পর্কে আমরা গত লেকচারে আলোচনা করেছিলি। ভোক্তাকে মার্কেটিংয়ের ভাষায় রাজা বলা হয়। ভোক্তাকে মার্কেটিংয়ের ভাষায় কেন রাজা বলা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা কী সেই বিষয়টিও আলোচনায় আসবে। তো চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ভোক্তাই রাজা এই বিষয়ে আমরা এখন ব্যাখ্যা করব কেন ভোক্তাকে রাজা বলা হয়। ভোক্তাদেরকে ঘিরেই সব বিপণন কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ মার্কেটিংয়ের ক্ষেত্রে ভোক্তাকে ঘিরেই সব বিপণনের কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তারা এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছে। আশানুরূপ পণ্য না পেলে তারা এখন কিনতে আগ্রহী হয় না। তাই পণ্য উৎপাদনের সময় ভোক্তাদের পছন্দ, অপছন্দ, রুচি, ক্রয়ের অভ্যাস, আর্থিক অবস্থা ইত্যাদি বিবেচনা করতে হয়। এই জন্য ভোক্তাদের বাজারের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ কাস্টমার ইজ দ্য কিং। চলো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করি কেন ভোক্তাদেরকে রাজা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু দৃষ্টিকোণ থেকে আলোচনা করব এবং তারপরে সেই বিষয়গুলোকে আমরা একত্র করার চেষ্টা করব। তাহলে মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা মতবাদ আছে, সেটার নাম হচ্ছে বিপণন মতবাদ এবং বিপণন মিশ্রণ। তোমরা এই অধ্যায়ের 4 নম্বর এই দ্বিতীয় পত্রের 4 নম্বর অধ্যায়ে তোমরা বিপণন মিশ্রণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বাজার বিভক্তিকরণ এটাও 4 নম্বর অধ্যায়ে আছে এবং বিপণন পদ্ধতির গোল। এই বিপণনের এই 4টি দিক, অর্থাৎ এই 4টি পয়েন্টে তোমার হচ্ছে মেইনলি ভোক্তাদেরকে উদ্দেশ্য করেই এবং ভোক্তাদেরকে ঘিরেই এই মার্কেটিংয়ের কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ এই 4টি পয়েন্টে আলোচনা করা হয়েছে যে আসলে ভোক্তারাই হলো একটা কোম্পানির বা মার্কেটিংয়ের প্রাণ। তাহলে এই পয়েন্টগুলোতে কি বলা হয়েছে, চলো আমরা সেখানে যাই। প্রিয় শিক্ষার্থী, মার্কেটিংয়ের কয়েকটি মতবাদ আছে, তার মধ্যে একটা মতবাদ হচ্ছে বিপণন মতবাদ। এই বিপণন মতবাদে কি বলা হয়েছে দেখো। এই মতবাদের মূল কথা হলো, অর্থাৎ বিপণন মতবাদের মূল কথা হলো ভোক্তাদেরকে সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়ার লক্ষ্যে বিপণন কার্যক্রম পরিচালিত করতে হবে। অর্থাৎ এই যে আমরা মার্কেটিং কার্যক্রম পরিচালনা করব সেখানে ভোক্তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্টি রাখতে হবে। এরপরে দেখো, এই মতবাদে ভোক্তাদের অভাব মেটানো ও সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ প্রয়োজন এগুলো মেটাতে হবে এবং তাদের সন্তুষ্টি প্রদান করতে হবে। তারপরে দেখো, ভোক্তাদের উদ্দেশ্যে আজকের বিপণনের স্লোগান হলো, অর্থাৎ বর্তমানে বিপণনের ক্ষেত্রে যেই বিষয়টা থিঙ্কিং করা হয় সেটা হচ্ছে উই আর নট স্যাটিসফাইড আনটিল ইউ আর। ভোক্তারা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত বিপণন কার্যক্রম চলমান থাকবে। তার মানে হচ্ছে এই যে সন্তুষ্টের কথা বলা হয়েছে, ভোক্তাদেরকে সন্তুষ্টের কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে জানো? কারণ একজন ভোক্তা বা ক্রেতা যদি সন্তুষ্ট থাকে সে নিজে ওই কোম্পানির পণ্য কেনে এবং অন্য আরেকজনকেও এই পণ্য কিনতে উৎসাহিত করে। তার মানে কি, সন্তুষ্টি ক্রেতা সে কিন্তু কোম্পানির পক্ষ হয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে এবং কোম্পানির পক্ষ হয়ে পাবলিসিটি করে থাকে।
তাহলে তার মানে মার্কেটিংয়ের বিপণন মতবাদের ক্ষেত্রে এই কথাগুলো বিশ্বাস করা হয়। তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপণন মতবাদের পিকচার, মানে একটা 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 ডায়াগ্রাম। এখানে দেখো বলা হয়েছে যে বিপণন মতবাদের ক্ষেত্রে বিপণন মতবাদটা মেইনলি শুরু হয় বাজার থেকে। এই দেখো এখানে বলো বিপণন মতবাদের শুরু হয় বাজার থেকে, এবং এখানে গুরুত্ব দেওয়া হয় হচ্ছে হলো ভোক্তার প্রয়োজন। বিপণন মতবাদে কি করা হয় বলতো, ভোক্তার প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে এই যে বিপণন মতবাদের যে মেইন তোমার হচ্ছে ফলাফল আমরা অর্জন করব, সেটার উপায়টা কি? উপায় হচ্ছে সমন্বিত বিপণন, অর্থাৎ বিপণন কাজটাকে সমন্বিত করে এই এর উদ্দেশ্য বা গোলটাকে অর্জন করা হয়। ফলাফল অর্থাৎ পরবর্তীতে ফলাফল হিসেবে আমরা কি পাই বলতো, ক্রেতাকে সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। তার মানে বিপণন মতবাদের মেইন কথা হচ্ছে যে ক্রেতাকে সন্তুষ্টি করার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। তাহলে এর বিপণন মতবাদটা শুরু হয় বাজার থেকে, এখানে গুরুত্ব দেওয়া হয় ভোক্তার প্রয়োজনকে, এবং সমন্বিত বিপণন কার্যক্রমের মাধ্যমেই এটা এই লক্ষ্যটাকে তোমার হচ্ছে অর্জন করা হয়ে থাকে। আশা করি তোমরা বিপণন মতবাদ কি সেই বিষয়টা বুঝতে পারছো। তার মানে আমরা এই যে বিপণন মতবাদে যে কথাগুলো আলোচনা করলাম, এখানে মেইন কথা হচ্ছে ভোক্তা, অর্থাৎ ভোক্তাই সকল কিছু। এরপরে দেখো বিপণন মিশ্রণ, আরও একটি আলোচ্য বিষয় হচ্ছে বিপণন মিশ্রণ। দেখো বিপণন মিশ্রণ কি সেই বিষয়ে আমরা এখন আলোচনা করি। অর্থাৎ সাধারণত ভোক্তাদের প্রয়োজন, পছন্দ অপছন্দ, রুচি চাহিদা ইত্যাদিকে প্রাধান্য দিয়ে বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো, অর্থাৎ এই যে বিপণন মিশ্রণের কথা বলতেছি আমরা, এই বিপণন মিশ্রণের 4টা হাতিয়ার আছে। 4টা হাতিয়ার কি বলতো? বিপণন মিশ্রণের 4টা হাতিয়ার হচ্ছে বিপণন, দেখো যে পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। এই তোমরা দেখতে পাচ্ছ যে পণ্য, মূল্য, স্থান স্থান এবং প্রসার, এই বিপণন মিশ্রণের 4টা হাতিয়ার হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলোকে কি ব্যবহার করা হয়? কিসের জন্য ব্যবহার করা হয়? ভোক্তাদের পছন্দ অপছন্দ, প্রয়োজন, রুচি চাহিদা ইত্যাদিকে প্রাধান্য দিয়ে এই বিপণন মিশ্রণকে ব্যবহার করা হয়ে থাকে। সর্বোপরি ভোক্তাদেরকে কেন্দ্র করে বিপণন কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। ভোক্তাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। এই দেখো, এই যে তোমাদেরকে বললাম একটু আগে, দেখো এই পণ্য, মূল্য, প্রসার, স্থানের মাঝখানে কি আছে বলো তো? এই কেন্দ্রবিন্দুতে কে আছে? ভোক্তা। এই যে ভোক্তা, কেন্দ্রবিন্দুতে কে আছে বলতো? ভোক্তা। তার মানে এই যে বিপণন মিশ্রণের মেইন আলোচ্য বিষয় কি বলতো? ভোক্তা। তার বিপণন মিশ্রণও কেন্দ্রবিন্দুতে মেইন পয়েন্ট কি, মেইন ফোকাস করা হয় এই যে ভোক্তাকে ঘিরে। আচ্ছা, এরপরে দেখো বাজার বিভক্তিকরণ। আমাদের পরবর্তী একটা আলোচ্য বিষয় হচ্ছে বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ কি সেই বিষয়টা এখন আমরা শিখব। ধরো সব মানুষের চাহিদা, প্রসার, অভ্যাস, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা একরকম না। কি একরকম? কেউ হলুদ কালার পছন্দ করে, কেউ লাল কালার পছন্দ করে, কেউ হচ্ছে তোমার দামিটা পছন্দ করে, কেউ কম দামিটা পছন্দ করে। অর্থাৎ পৃথিবীতে সব ক্রেতা বা কাস্টমার একরকম না। তাছাড়া কোনো বিপণনকারীর পক্ষেই ভোক্তাদের সব প্রয়োজন পূরণ করা সম্ভব না। একজন কোম্পানির পক্ষে সকল ক্রেতাকে অভাব পূরণ করা সম্ভব না। কিন্তু এরূপ পরিস্থিতিতে ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাজারকে বিভিন্ন খণ্ডে ভাগ করা হয় বা একাধিক উপবিভাগে ভাগ করা হয়। অর্থাৎ এখন এই যে বললাম আমরা, কি বললাম যে ভোক্তাদের রুচি পছন্দ একরকম না, সবার প্রয়োজন বা অভাবকে সন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু মার্কেটিং কিন্তু বসে থাকে না। মার্কেটিং অবিরাম গবেষণা করতে থাকে যে কিভাবে এই ভোক্তা বা ক্রেতাদেরকে সন্তুষ্টি করা যায় এবং তাদের কাছে আমরা পৌঁছাতে পারি, সকল ক্রেতার কাছে আমরা পৌঁছাতে পারি। এই সকল ক্রেতার কাছে পৌঁছানোর জন্যই মার্কেটিং একটা থিওরি আবিষ্কার করলো, সেটা হলো বাজার বিভক্তিকরণ। তারা চিন্তা করলো যে আমরা যদি বাজারটাকে বিভক্ত করি, অর্থাৎ বড় যে বাজার আছে সেই বাজারকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা মানে কি? যেমন ধরো আমরা শ্যাম্পুর বাজারের কথা চিন্তা করি, সানসিল্ক শ্যাম্পু ধরো। এখন এই এক সময় কি বলতো, এই সানসিল্ক শ্যাম্পু হচ্ছিল বড় জারে পাওয়া যেত, যেটার দাম 300-400 টাকা। আরও 10-15 বছর আগে বা 8-10 বছর আগে 300-400 টাকা করে একটা শ্যাম্পুর জার ছিল।
ধরো শ্যাম্পুর বাজার, সারা বাংলাদেশে যে শ্যাম্পু বিক্রি করা হয় শ্যাম্পুর বাজার, তাহলে শ্যাম্পু বিক্রি হইতো কি হয়, জারে করে। তখন এই শ্যাম্পুর যে কোম্পানি তারা চিন্তা করলো যে তাদের প্রত্যাশিত অনুসারে শ্যাম্পু বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না, তারা গবেষণা শুরু করলো যে কেন আমাদের শ্যাম্পু বিক্রি হচ্ছে না। তখন তারা গবেষণা করে চিন্তা করলো যে মানে গবেষণা করে বের করলো যে মার্কেট রিসার্চ করে বের করলো যে আসলে এই শ্যাম্পু সকল মানুষ কেনে না, কিছু সংখ্যক মানুষ, এই বাংলাদেশে যে 16 কোটি মানুষ আছে বা 18 কোটি মানুষ আছে তার মধ্যে কিছু সংখ্যক মানুষ শ্যাম্পু কেনে, বাকিরা শ্যাম্পু কিনতে পারে না। কেন শ্যাম্পু কিনতে পারে না, কারণ হচ্ছে তাদের ক্রয় ক্ষমতা ওইভাবে নাই। 400-500 টাকা দিয়ে শ্যাম্পু কিনে ঘরে ডিসপ্লে করে রাখবে এরকম ক্রয় ক্ষমতা ওই সময় বাংলাদেশে ছিল না। তখন তারা সিদ্ধান্ত নিল যে কিভাবে তাহলে এই যে যারা কিনে না শ্যাম্পু তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। তখন তারা কি করলো, এই যে মিনি প্যাক, 1 টাকা দামের শ্যাম্পু, 2 টাকা দামের শ্যাম্পু, এরকম মিনি প্যাক বের করলো। মিনি প্যাক বের করার পরে দেখা গেল যে তাদের শ্যাম্পুর বিক্রি কয়েক মাসের মধ্যেই কয়েক গুণ বেড়ে গেল। তার মানে 1 টাকায় 2 টাকায় শ্যাম্পু পাওয়া যায়। এর মানে কি, পৃথিবীর বাংলাদেশের যে কোনো মানুষের পক্ষে গোসল করার সময় শ্যাম্পু ব্যবহার করা উচিত। মনে করে একজন মানুষ পুকুরে গোসল করতে যাবে বা নদীতে গোসল করতে যায়, যাওয়ার সময় 1 টাকা নিয়ে বের হলো বা 2 টাকা নিয়ে বের হলো, একটা দোকান থেকে যাওয়ার সময় ভাই 1 প্যাকেট শ্যাম্পু দান তো, 1 প্যাকেট শ্যাম্পু সে নিয়ে বা সিরে গোসল করে চলে আসলো। তার মানে 1 টাকায় শ্যাম্পু, 1 টাকা দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করা যায় বা 2 টাকা দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করা যায়। এই যে মিনি প্যাক আসার কারণে এখন বাংলাদেশে প্রায় সকল মানুষের পক্ষেই শ্যাম্পু দিয়ে গোসল করা সম্ভব হয়। তাহলে এই যে শ্যাম্পুর বাজার, তা শ্যাম্পুর বাজার এক সময় ছিল অনেক বড়, কিন্তু সেটা শুধু খালি বড় কাস্টমাররা যাদের ক্রয় ক্ষমতা বেশি ছিল তারা কিনতে পারতো। তাহলে এই যে দেখো ছোট ছোট বাজারে বিভক্ত করা, এই বড় বাজারকে, এই যে 1 টাকা দামের শ্যাম্পু, 2 টাকা দামের শ্যাম্পু, এরকম বাজারকে বিভক্ত করা হলো। তাহলে বাজার বিভক্তিকরণের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন যেমন সকল ক্রেতারা শ্যাম্পু ব্যবহার করতে পারে। তাহলে এই যে বাজার বিভক্তিকরণের কথা আমি বলতেছি, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সকল ক্রেতার কাছে পণ্য পৌঁছানো। এইটাই হচ্ছে বাজার বিভক্তিকরণের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা এখানেও দেখলাম যে ক্রেতাকে সন্তুষ্টি রাখা, ক্রেতাকে ভালো রাখাই হচ্ছে মার্কেটিংয়ের মেইন উদ্দেশ্য। সর্বশেষ আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপণন পদ্ধতির লক্ষ্য, অর্থাৎ এই যে মার্কেটিং সিস্টেম যেটা, এটার লক্ষ্যটা কি। বিপণন পদ্ধতির লক্ষ্য হচ্ছে যে বিশ্ববিখ্যাত বিপণন বিশারদ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ কটলার বিপণন পদ্ধতির 4টি লক্ষ্য, 4টি বিকল্প লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। উনি বলছেন বিপণনের 4টি বিকল্প লক্ষ্যর কথা। এই লক্ষ্যগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ভোগ সর্বোচ্চকরণ, ভোক্তার সন্তুষ্টি সর্বোচ্চকরণ, পছন্দ সর্বোচ্চকরণ ও ভোক্তাদের জীবনযাত্রার মান সর্বোচ্চকরণ। তাহলে এই হচ্ছে বিপণন পদ্ধতির লক্ষ্য। ভোগ সর্বোচ্চকরণ মানে কি, যে ক্রেতারা সর্বোচ্চ পরিমাণ পণ্য ভোগ করবে। ক্রেতারা যদি সর্বোচ্চ পরিমাণ পণ্য ভোগ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি লাভবান হবে। ভোক্তার সন্তুষ্টি সর্বোচ্চকরণ, অর্থাৎ ভোক্তা যে পণ্যটা কিনবে, এই পণ্য কেনার পরে সে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট হবে। সর্বোচ্চ পরিমাণ কি সন্তুষ্ট হবে, তাকে সর্বোচ্চ সন্তুষ্টির মাধ্যমে পণ্য বিক্রি করতে হবে। পছন্দ সর্বোচ্চকরণ মানে হচ্ছে ভোক্তারা যেই পণ্যটি কোম্পানি উৎপাদন করবে এই পণ্যটি তারা সর্বোচ্চ পরিমাণ পছন্দ করবে। এরপরে সর্বশেষ যে লক্ষ্য সেটা হচ্ছে ভোক্তাদের জীবনযাত্রার মান সর্বোচ্চকরণ, অর্থাৎ এই পণ্য ব্যবহার করার কারণে ভোক্তার জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে। অর্থাৎ এই পণ্য ব্যবহার করে ভোক্তারা অনেক আনন্দে থাকবে, অনেক সুখে থাকবে, অনেক আরামে থাকবে, এই বিষয়গুলোকে চিন্তা করা হয়। অর্থাৎ ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়া এবং ভোগের পরিমাণ বাড়ানোই হলো বিপণন পদ্ধতির অন্যতম উদ্দেশ্য। তাহলে এই যে বিপণন পদ্ধতির লক্ষ্য, এটার উদ্দেশ্য কি, যে ভোক্তার সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়া এবং ভোগের পরিমাণ বাড়ানোই হচ্ছে এই বিপণন পদ্ধতির মেইন উদ্দেশ্য। তাহলে আমরা এখানেও কি দেখলাম বলতো, এখানেও আমরা দেখলাম যে এরা ভোক্তাকে নিয়েই ভাবে এবং ভোক্তাকে নিয়েই সর্বোচ্চ সবসময় টেনশন করে। প্রিয় শিক্ষার্থী, অতএব আমরা বলতে পারি যে বিপণনের পুরো কার্যক্রমের সাথে ভোক্তারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তাদেরকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম
চলছে এবং চলমান থাকবে, তাই ভোক্তাদেরকে রাজা হিসাবে বিবেচনা করা হয়। তার মানে এতক্ষণ আমরা আলোচনা করলাম ভোক্তারা কেন রাজা। তাই ভোক্তারা কেন রাজা এটা বোঝাতে গিয়ে তোমাদেরকে চারটি পয়েন্ট নিয়ে তোমাদের সাথে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। সেই চারটি পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টেরই মেইন উদ্দেশ্য ভোক্তাকে কেন্দ্র করে এবং ভোক্তার সন্তুষ্টি নিয়ে তারা এখানে আলোচনা করেছে। তাই সকল বিষয়ে আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে আসলে ভোক্তাই হচ্ছে সকল কার্যক্রম, বিপণন কার্যক্রমের মেইন পয়েন্ট, ফোকাস পয়েন্ট। তাই ভোক্তাকেই রাজা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পয়েন্টটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে আজকের লেকচারের 2 নম্বর আলোচ্য বিষয় কি বলা আছে বলো তো? সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা। অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিপণন কী পরিমাণ ভূমিকা রাখে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটি দেশের জনসাধারণের জীবনযাপন পদ্ধতি এবং দৈনন্দিন ভোগের পরিমাণকে জীবনযাত্রার মান বলে। আর মানুষের জীবনযাপন প্রণালীতে সুখ স্বাচ্ছন্দ্য ও উন্নয়নের ছোঁয়া লাগলে তাকে জীবনযাত্রার মান উন্নয়ন বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং উপরের কথাগুলো যেটা বললাম যে মানুষ আজ গাড়িতে বসে ল্যাপটপ ব্যবহার করে অফিসিয়াল কাজকর্ম করতেছে, মোবাইল ফোনের মাধ্যমে যখন তখন প্রয়োজনীয় সংবাদটি একে অপরের কাছে পৌঁছে দিচ্ছে। ঘরে বসেই স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে মানুষ বিশ্বের সব দেশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারছে। বাজারে পাওয়া যাচ্ছে এমন সব পণ্য যেগুলো সম্পর্কে মানুষ কখনো চিন্তাও করতে পারেনি। এই যে আমি এখন কথাগুলো বললাম, এগুলোর কারণে মানুষের জীবনযাত্রার মান অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা অপরিসীম। চলো আমরা এই বিষয়ে আরও আলোচনা করি। এই প্রসঙ্গে অর্থাৎ মার্কেটিং বিশারদ পল এম মাজুর 1947 সালে তার লেখা ফরচুন সাময়িকে বলেছেন যে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 50 বছর আগে আমেরিকায় শুধু ধনী পরিবারগুলো বিভিন্ন উৎসবে কমলালেবু খেতে পারত, কিন্তু বর্তমানে আমেরিকায় প্রায় সকলেই নাস্তার সময় কমলালেবু খেতে পারে। আমেরিকার এরূপ পরিবর্তনের কারণ হিসেবে তিনি কৃষিক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষতার কথা উল্লেখ করেছেন। তাহলে জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা নিয়ে আমরা আরও একটু কিছু পয়েন্ট আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা কী কী দেখো? ভোগের পরিমাণ বৃদ্ধি। এই জীবনযাত্রার মান অর্থাৎ মার্কেটিংয়ের কারণে মানুষ বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারছে। বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারার কারণে সে কী করতে পারছে? নিত্য নতুন পণ্য সম্পর্কে জানতে পারছে এবং তার ব্যবহার সে করতে পারছে। ক্রয় আচরণে পরিবর্তন। এখন কাস্টমার এই মার্কেটিংয়ের কারণেই তার ক্রয় আচরণে ব্যাপক পরিবর্তন হয়েছে। যখনই কোনো পণ্য বাজারে আসে সে চেষ্টা করে সেই পণ্যটা ক্রয় করার জন্য, এবং ক্রয়কে নিয়ে সে আলাদা চিন্তা করে এবং বাজেট করে। তারপরে দেখো স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে এই বিপণনের কারণেই, যার কারণে এখন আমরা এক স্থানের পণ্য অন্য স্থানে সহজেই পেতে পারি। তারপরে সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে এই বিপণনের কারণেই। সময়গত উপযোগ সৃষ্টি হওয়ার কারণে আমরা এক সময়ের পণ্য অন্য সময় আমরা ভোগ করতে পারি। তারপরে হচ্ছে বেশি পরিমাণে উৎপাদনের সহায়তা। এই মার্কেটিং কার্যক্রম পরিচালনা করার কারণে মানুষ বেশি পরিমাণ পণ্য ভোগ করছে, আর বেশি পরিমাণ পণ্য ভোগ করার কারণে বেশি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে। এটা একটা দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। তারপরে হচ্ছে কর্মসংস্থান। এই বিপণনের কারণে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এবং কর্মসংস্থান হওয়ার কারণে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন মানুষ ইনকাম করছে, আর ইনকাম করার কারণে ওই সংসার বা ওই ফ্যামিলির মানুষের জীবনযাত্রার মানেও উন্নয়ন ঘটছে। সম্পদের সদ্ব্যবহার হচ্ছে, অর্থাৎ যে সম্পদ আছে সেই সম্পদগুলো বিপণনের কারণে পণ্য উৎপাদন হচ্ছে, সেই সম্পদগুলো ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার কারণে সম্পদের সদ্ব্যবহার হচ্ছে।
তারপরে হচ্ছে মানসিকতার পরিবর্তন। এখন মানুষের মানসিকতার ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে পণ্য সম্পর্কে এবং বিভিন্ন ভোগ সম্পর্কে। নতুন পণ্য উৎপাদন, নতুন নতুন পণ্য উৎপাদন করা হচ্ছে। মার্কেটিংয়ের যে R&D ডিপার্টমেন্ট, অর্থাৎ রিসার্চ এবং গবেষণার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে নতুন নতুন পণ্য সম্পর্কে ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলো সবসময় এই রিসার্চ কার্যক্রম পরিচালনা করে এবং তারা নিত্য নতুন পণ্য বের করার চেষ্টা করে। সর্বশেষে সামাজিক কল্যাণ, অর্থাৎ এই বিপণনের কারণে অনেক সামাজিক কার্যক্রম এবং কল্যাণ সাধিত হয়ে থাকে। তার মানে এই যে আমি তোমাদেরকে কতগুলো পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টগুলো হচ্ছে মানুষের বিপণন কার্যক্রমের এই পয়েন্টগুলো বিপণন কার্যক্রমের কারণে সংগঠিত হয়ে থাকে এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয় এবং এক্ষেত্রে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এই পর্যন্তই। আমরা পরবর্তী যে লেকচার 8 নম্বর লেকচার, সেই 8 নম্বর লেকচারের জন্য তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। সেই লেকচারে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনার দর্শন কি বা ব্যাখ্যাগুলো কি কি, এবং বিপণন ব্যবস্থাপনার পরিচিতি বা দর্শন এগুলো এই সম্পর্কে আমরা 8 নম্বর লেকচারে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকে যে লেকচারটি আমরা দিলাম সেটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।